12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে এখন প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম সারা দেশ। দর্শক, ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে আজ আমরা এই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি কামাল পারভেজ। আমরা আলোচনা করার চেষ্টা করব বৃহত্তর চট্টগ্রামে প্রার্থীরা কিভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং তারা যে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন সেসব প্রতিশ্রুতিতে মানুষের মন কতটা গলছে, মানুষ ভোটের পরিবেশ নিয়ে কি বলছে কিংবা আগামী নির্বাচন নিয়ে তারা কি ভাবছে, এসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতে যেতে চাই চট্টগ্রামে। আমরা চট্টগ্রামের চিত্র দেখে আসতে চাই, এখানকার ভোটাররা কি ভাবছেন সেসব নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা জানতে চাই আপনার মাধ্যমে ভোটারদের অনুভূতি জানতে চাই, তাদের ভাবনা জানতে চাই, কারণ আপনি নিজেও জানেন ইতিমধ্যে প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে। ভোটের পরিবেশ পূর্ণ উদ্যমে মোটামুটি সারা দেশ জুড়ে, বৃহত্তর চট্টগ্রাম জুড়ে। কি বলছেন তারা? জি, একটা বিষয় হচ্ছে যে ভোট মানে, যদি আমি এভাবে বলি যে ভোট মানে আশা, ভোট মানে শঙ্কা। আশা এই কারণে যে সবাই চায় একটা সুন্দর পরিবেশ থাকুক, সুন্দর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারুক। বিপরীতে ভোটকে কেন্দ্র করে নানান রকম সহিংসতা শঙ্কা থেকে থাকে, যে কারণে সব কিছু মিলিয়ে, সব কিছু ছাপিয়ে এই নগরবাসী ভোটাররা চান আসলে একটা সুন্দর পরিবেশ, নির্মল পরিবেশ একেবারে ভোট পর্যন্ত থাকুক। আমরা আজকে কয়েকজন ভোটারের সাথে কথা বলবো, সাধারণ ভোটার যারা ভোট পর্যন্ত কি ধরনের প্রত্যাশা করেন যে পরিবেশ কেমন থাকবে এবং এখন পরিবেশ কেমন আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। আমার ডানে বামে কয়েকজন ভোটার রয়েছেন। প্রথমে একটু বাম দিকে একজন ভোটারের সাথে কথা বলবো। আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই যে নির্বাচনের যে ট্রেন সেটি তো চলতে শুরু করেছে এবং এরই মধ্যে যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি 3 দিন কিন্তু হয়ে গেছে। বৃহস্পতিবার শুরু হলো, আজকে 3 দিন। তো প্রার্থীরা যখন গণসংযোগে যান, প্রচারণা যান, বক্তব্য রাখেন, বিভিন্ন কথাবার্তা বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করার মতো নানান রকম মন্তব্য করেন, সব মিলিয়ে যদি একটু বলেন যে এখন পর্যন্ত প্রার্থীদের যে আচরণ বা বক্তব্য, কথা, বিবৃতি, সেগুলো এখন পর্যন্ত আপনার কাছে কেমন মনে হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। এখন অবধি পরিবেশটা সহনশীল দেখা যাচ্ছে এবং প্রার্থীদের আচরণটাও সহনশীল আছে এখন অবধি আর কি। তো আমরা আশা করব যে এটা ফিউচারে ওনারা এটা কন্টিনিউ করে যাবে। একটা নিরপেক্ষ একটা নির্বাচন এই মুহূর্তে আমরা সবাই প্রত্যাশা করছি আর কি, এবং ওনাদেরকে সহনশীল থাকতে হবে। এখন অবধি ওনারা সহনশীল আছে এবং আমরা আশা করব নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সময়ে ওনারা ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে খুবই সহনশীল থাকবে, এটাই আমার প্রত্যাশা। জি, ধন্যবাদ। আমার ডানে একজন নারী ভোটার রয়েছেন, তার সাথে একটু কথা বলবো প্রত্যাশার জায়গা থেকে। আমার পাশে, বাম পাশে একজন ভোটার, তিনি তার প্রত্যাশার জায়গাটা বললেন বা এখন পর্যন্ত প্রার্থীদের আচরণ কেমন সে সম্পর্কে বললেন। আপনার কাছ থেকে জানতে চাইবো যে নির্বাচন পর্যন্ত কি ধরনের পরিবেশ আশা করেন প্রার্থীদের কাছ থেকে, কর্মী সমর্থকদের কাছ থেকে? আমি বাংলাদেশের নাগরিক হিসেবে চাই সুষ্ঠুভাবে ভোটটা হোক এবং আমরা যাতে ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি এবং ভোটের আগ পর্যন্ত আমাদের পরিবেশটা, শান্তি শৃঙ্খলা বাহিনী সবকিছু মিলিয়ে যাতে সুষ্ঠু একটা পরিবেশ থাকে, এটাই আমি আমার দেশের কাছে এটাই চাওয়া। এই যে প্রার্থীদের সাথে কর্মী সমর্থক যারা কাজ করেন, প্রচারণা চালান, তাদের আচার ব্যবহারও কিছু একটা বিষয় থাকে, সেটা কেমন আশা করেন আসলে তাদের কাছে? সেটা সবার কাছে একটা ভালো একটা রেসপন্স চাচ্ছি, যাতে আমরা পরবর্তীতে আমাদের দেশের একটা সবকিছু যাতে সুষ্ঠুভাবে হয়ে থাকে, সেটাই আশা করছি ওনাদের কাছে। ধন্যবাদ, আমাদের সাথে থাকেন। আমরা আরো একজন ভোটারের সাথে কথা বলবো। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে এই নির্বাচনে যে সামগ্রিক যে পরিবেশ পরিস্থিতি, সেটি প্রার্থীর কর্মী সমর্থক এবং ভোটারদের উপরে, আইন শৃঙ্খলা বাহিনীর উপর, সবার উপরে কিন্তু নির্ভর করে। ভোটারদের আসলে কি ধরনের দায় দায়িত্ব রয়েছে এই ক্ষেত্রে? প্রথম কথা বলবো হচ্ছে ভোটাররা ওদের দিক থেকে যতটুকু করা প্রয়োজন সুশৃঙ্খলভাবে ভোট দিবে। একই সাথে ওনাদেরকে অবশ্যই বিবেচনা করা প্রয়োজন যে প্রার্থী গুণ দেখে নয়, এই
একটা প্রবাদ আছে, প্রথমে দর্শন ধরে এরপরে গুণ বিচারে। তবে বলবো এবারে দর্শনটাকে না দেখে আগে গুণটাকে বিবেচনা করার জন্য, যে প্রার্থীর গুণ কি, ওর প্রতিশ্রুতি কি, এগুলো যেন বিবেচনা করে থাকে। যে আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলবো, ভোটার। আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আইন শৃঙ্খলা বজায় রাখেন মূলত আইন শৃঙ্খলা বাহিনী, আইন পরিবেশ কেমন থাকবে আইন শৃঙ্খলার উপরে অনেক কিছু নির্ভর করে। একজন সাধারণ ভোটার হিসাবে আপনার কি মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের যে উইংগুলো আছে, সদস্য যারা আছেন, তাদের এই নির্বাচন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো রাখতে, নিরাপদ রাখতে কতটা ভূমিকা বা কি ধরনের তৎপরতা থাকা উচিত? আমি মনে করি, ধন্যবাদ আপনাকে, আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনী আরও তৎপরতা বৃদ্ধি করা উচিত। বিশেষ করে বিভিন্ন জায়গায় এই যে অবৈধ অস্ত্র, তারপর বিভিন্ন যেসব আস্থান এলাকাগুলো একটু ঝুঁকিপূর্ণ, কেন্দ্রগুলো যেগুলো ঝুঁকিপূর্ণ, ওইগুলোকে কেন্দ্র করে যাতে কোনো ওই কেন্দ্রগুলোতে কোনো গণ্ডগোল না হয় ভোটের দিন। এছাড়াও যারা সংখ্যালঘু এবং মাইনরিটি যারা আছেন তারা যেন নিরাপদে আসতে পারেন। বিশেষ করে মহিলারা অনেকে ভোট দিতে আসতে চান না এই ভোট কেন্দ্রের মারামারির কারণে বা ঝুঁকির কারণে, তারা যেন আসতে পারেন সেই বিষয়টা একটু লক্ষ্য করা দরকার আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার কাছে একটা বিষয় চাইবো যে এই যে ভোটের সময় যে আমাদের এখন যে ফেসবুক, ইউটিউব, ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো, সেগুলোতে কিন্তু অনেক ধরনের গুজব, অপপ্রচার হয়। এই জায়গাগুলোতে ভোটাররা কি ধরনের সতর্ক থাকা উচিত আসলে? কথা হচ্ছে, প্রথমে আগে আমাদেরকে দেখতে হবে আমরা যা দেখছি সেটা আদৌ ঘুরছে কিনা। যে এখন তো গুজবের সবকিছুই হচ্ছে, গুজবের ছড়াছড়ি, আমরা এইসবের উপরে ভিত্তি করে বর্তমানে আমাদের দেশ সবকিছুই চলছে। সেজন্য আগে আমাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে যে আমরা যে বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক, কতটুকু সত্য, এভাবে যাচাই বাছাই করতে হবে। আমি আগে সেটাই মনে করি। আগে ওই যে বললেন আপনার চিলে কান নিয়ে গেল, কানের পিছনে না ছুটে, চিলের পিছনে না ছুটে আগে আমাকে হাত দিয়ে দেখা উচিত আমার কানটা কানের জায়গায় আছে কিনা। আর এটাই হচ্ছে বিষয়। এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে যে অপপ্রচার, গুজবগুলো হয় বা নানান রকম তথ্যের অপব্যবহার, অপপ্রচার, এই জায়গাগুলো কিভাবে এই কর্তৃপক্ষ কতটা এখানে আসলে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে? আসলে এখানে এটা প্রথমে ব্যক্তিগত পর্যায় থেকে সজাগ থাকতে হবে। সব সময় ওই যে পূর্ব একজন বলেছে যে চিলে কান নিয়ে গেছে, আমি তার পেছনে দৌড়ালে হবে না, আমাকে দেখতে হবে, এটা যাচাই করে দেখতে হবে আসলে ঘটনাটা কি হয়েছিল কিনা। হ্যাঁ, এবং কর্তৃপক্ষকে এ ব্যাপারে খুবই সজাগ থাকতে হবে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খুব তৎপর থাকতে হবে, কারণ নির্বাচনের আগে এটা সবাই আশঙ্কা করে যে অনেক কিছু হয়তো ভায়োলেন্স ঘটতে পারে। হ্যাঁ, আমরা অতীতেও দেখেছি এই ধরনের কর্মকাণ্ড। তো আমরা আশা করব ওনারা ওনাদের সাইড থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করবে। অনেক ধন্যবাদ। আমরা কয়েকজন সাধারণ ভোটারের অভিব্যক্তি শুনছিলাম যে আসলে নির্বাচন পর্যন্ত কি ধরনের পরিবেশ পরিস্থিতি থাকা উচিত, মাঠের আবহাওয়াটা কেমন থাকা উচিত, প্রার্থীদের ভূমিকা কেমন, তাদের যে প্রার্থীদের যে কর্মী সমর্থক যারা আছেন তাদের আচরণ কেমন হওয়া উচিত, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কি ধরনের তৎপরতা থাকলে পরে আমরা যে কাঙ্ক্ষিত যে আসলে জুলাই আন্দোলনের পরবর্তী জন আকাঙ্ক্ষার যে নির্বাচন, সে নির্বাচনটা যেমনটা হওয়া উচিত সেই জায়গাটাই আসলে প্রত্যাশার জায়গা, এবং একই সাথে সংখ্যাগুলো কোথায় আছে এবং এই জায়গাতে কার কি ভূমিকা থাকলে পরে একটি সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারি, পেতে পারি, এই সম্পর্কে সাধারণ ভোটাররা বলছিলেন। ফখরুল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে জানছিলাম ভোটারদের ভাবনা। তারা বিশেষ করে বলছিলেন যে যেমন মিথ্যা তথ্য প্রচারের ব্যাপারে ডিজিটাল প্ল্যাটফর্মে সেসব বিষয় নিয়ে তারা বলছিলেন, এবং যাতে একটি সুন্দর নির্বাচন হয় আপনার মাধ্যমে আমরা সেসব কথা আমরা জানছিলাম ভোটারদের কাছ থেকে। দর্শক, আমরা বিরতির আগে জানছিলাম চট্টগ্রামের পরিস্থিতি, এখানকার ভোটাররা কি ভাবছে, ভোট নিয়ে কি বলছে, তাদের ভাবনায় আমাদের সার্বিক নির্বাচন আমরা জানছিলাম। আমরা এই পর্যায়ে কক্সবাজার এবং পাহাড়ের ভোটের পরিবেশ জানবো। প্রথমে আমরা যেতে চাই কক্সবাজারে, সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী আজিম নিহাত। আজিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমরা এর আগে ফখরুলের কাছে চট্টগ্রামের ভোটারদের ভাবনা জানছিলাম, এখানকার ভোটের পরিবেশ কেমন, প্রার্থীদের কাছে ভোটারদের আশা প্রত্যাশা কি, সেসব জানছিলাম। আমরা যদি একটু সৈকত শহরের পরিস্থিতি জানতে চাই আপনার কাছে।
এখানকার আমি যদি প্রথমে ভোটারদের কথা বলি, যে আমরা অনেক ভোটারদের সাথে আমরা কথা বলেছি, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি আমরা। সেখানকার বেশিরভাগ মানুষের কক্সবাজারে যেটি চাওয়া সেটি হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতি। কিন্তু আপনি জানেন যে গত 1.5 বা 2 বছর বা তার অধিক সময়ে যেটি যদি হিসাব করি, যে কক্সবাজারে ব্যাপক আকারে খুন হয়েছে, মানুষ খুন হয়েছে, অপহরণ হয়েছে, এবং সেই অপরাধের সংখ্যাটা অনেক বেশি বেড়ে গেছে। বিশেষ করে রোহিঙ্গাদের কারণে মানুষের যে জীবনমান সেটা অনেক বেশি শঙ্কার মধ্যে পড়েছে। তো মানুষ চায়, আসলে এখানকার সাধারণ মানুষ প্রথমত যেটি চায় সেটি হচ্ছে জীবন নিরাপত্তা, এবং বিশেষ করে উকিয়া টেকনাফের মানুষ যেটি চায় সেটি হচ্ছে আগামীর যে বাংলাদেশ হবে, যারা ক্ষমতায় আসবে তারা যেন রোহিঙ্গা মুক্ত একটি কক্সবাজার গড়ে তুলতে পারে, সেটি তারা চায়। কারণ তারা চায় যে কোনোভাবে কূটনৈতিক তৎপরতা হোক বা যেভাবেই হোক, যেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনটা দ্রুত হয় এবং তারা যাতে নিরাপদে সেখানে বসবাস করতে পারে। কারণ শুধুমাত্র নিরাপত্তা সংখ্যা নয়, যে রোহিঙ্গাদের কারণে মানুষের দ্রব্যমূল্যের চাপ পড়েছে, এবং সবকিছু মিলিয়ে মানুষের বিশেষ করে শ্রমিক যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু তাদের প্রভাবে চাপ পড়েছে। ফলে মানুষ প্রথমত যেটি চায় সেটি হচ্ছে জীবনের নিরাপত্তা। এবং আমরা অন্যান্য এলাকার ভোটারদের সাথে, যেমন আপনি জানেন যে কক্সবাজারের দীর্ঘ বেড়িবাঁধ রয়েছে, 596 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে বর্ষাকালে বিশেষ করে মহেশখালীর মাতারবাড়ি, ধলঘাটা সহ কুতুবদিয়ার যে কায়সার পাড়া সহ বেশ কিছু এলাকা রয়েছে যেগুলো, এবং আলী আকবর ডেইলের বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো পানিতে ডুবে যায়। এবং তারা যদিও এখন বর্ষা মৌসুম নয়, কিন্তু ভোটের মাঠে আমরা যেটি দেখেছি যে ভোটাররা এই দাবিগুলো বেশি করে সামনে নিয়ে আসে। কারণ তারা বর্ষাকালে তাদের জীবনটা শঙ্কার মধ্যে পড়ে যায় এবং ঘরবাড়ি হারিয়ে যায়। তারা চাইছে যারা প্রার্থী হবে এই এলাকাগুলোতে, তারা যেন তাদের কথাগুলো সংসদে গিয়ে জোরালোভাবে বলতে পারে, এবং স্থায়ী যেন বেড়িবাঁধের একটা নিশ্চয়তা তারা পায়। এবং এর সাথে আপনি জানেন যে লবণের একটি বড় ইন্ডাস্ট্রি হচ্ছে কক্সবাজারে, কিন্তু লবণ আসলে বাংলাদেশের প্রতিবারই আমদানির একটা পায়তারা সৃষ্টি করে এবং একটি চক্র সেখানে কাজ করে। কিন্তু প্রায় সে কারণে এখানকার যে লবণ চাষী তারা সঠিক সময়ে ন্যায্য মূল্য পায় না, যে কারণে প্রতি বছর অনেক লবণ চাষী কিন্তু তারা মাঠে নামতে পারে না। এর ফলে তাদের মধ্যে একটা বড় ধরনের জীবনের অনিশ্চয়তা তৈরি হয়, এবং সে কারণে তারা চায় যে এই জিনিসগুলোর একটু উন্নতি হোক। এবং প্রার্থীরা সে বিষয়গুলো ধরে ধরে কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। তারাও ভোটাররাও তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন, এবং গতকালও বেশ কিছু জায়গা আমরা দেখেছি যে প্রার্থীদের সরাসরি দর্শকরা এই প্রশ্ন করছেন। সব মিলিয়ে কক্সবাজারের ভোটারদের চাওয়া অনুযায়ী কিন্তু প্রার্থীরা মাঠে চষে বেড়াচ্ছেন। আজিম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কক্সবাজারের ভোটের পরিবেশ এবং সেখানকার ভোটারদের ভাবনা আমরা জানছিলাম। আমরা এই পর্যায়ে যেতে চাই পাহাড়ে। রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, আমরা একটু আগে আজিম নিহাত যেটা বলছিলেন যে সেখানকার নানা দাবি দাওয়া, নানা প্রতিশ্রুতি, এইসব বিষয় নিয়ে বলছিলেন। আমরা একটু পাহাড়ের এই যে ভোটের প্রচারণা শুরুর পর সেখানকার পরিবেশ কেমন, বা ভোটাররা কি বলছেন আগামী নির্বাচন নিয়ে, তাদের ভাবনা কি? ভোটের পরিবেশ যদি বলি শুরু থেকে, যে এখন পর্যন্ত যে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভোটারদের কাছে এখন পর্যন্ত সেইভাবে ভোটের মানে চমকপূর্ণ যে পরিবেশ সেটি আসলে এখন পর্যন্ত জমে ওঠেনি বলে তারা অভিযোগ করছে। তার মূল কারণ হচ্ছে যে এখানকার শক্ত প্রতিদ্বন্দ্বিতার জাতীয় রাজনৈতিক দল করে আঞ্চলিক দল থাকে, তাদের অংশগ্রহণের একটি বড় ফ্যাক্টর হিসেবে কিন্তু এখন পর্যন্ত ভোটের পরিবেশের উপর নির্ভর করছে। আমার সাথে 2 জন অতিথি রয়েছে নতুন ভোটার, তাদের কাছ থেকে আসলে শুনতে চেষ্টা করব যে এখানকার যারা প্রার্থীরা এখন পর্যন্ত যারা মাঠে আছে তাদের যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি আসলে কি বলছে প্রার্থীরা, তারা আসলে ভোটাররা আসলে কিভাবে দেখছেন প্রতিশ্রুতিগুলো, একটু কথা বলতে চাইবো আপনার সাথে। প্রচারণা তো শুরু হয়েছে, কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, আর আপনারা আসলে কিভাবে দেখছেন বিষয়টি? সাধারণত ভোটের পূর্বে সকল প্রার্থীরাই ওনাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেক্ষেত্রে আমরাও আমাদের যে প্রত্যাশাগুলো সেগুলো আমরা ওনাদের কাছে ব্যক্ত করি। তো এবার যেহেতু একটা নতুন নির্বাচনী পরিবেশ, সেখানে আমরা আমাদের যে প্রত্যাশাগুলো সেগুলো ব্যক্ত করেছি, যেমন আমাদের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং স্পোর্টস, সেই যে আমাদের প্রত্যাশাগুলো সেগুলো ব্যক্ত করেছি। এবং যারাই এমপি প্রার্থী আছেন রাঙামাটিতে, ওনারাও আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ওনারা আমাদের যে প্রত্যাশাগুলো সেগুলো বাস্তবায়ন করবেন। কিন্তু আসলে আমরা ভোটের পরবর্তীতে আমরা আসলে পরিলক্ষিত করি যে আমাদের যে প্রত্যাশা এবং ওনাদের যে প্রতিশ্রুতি সেগুলো আসলে তেমন ভাবে বাস্তবায়ন হয় না। তো এখন যেহেতু একটা নতুন নির্বাচনী পরিবেশ, এখন একজন নতুন বাংলাদেশ আমরা বলছি, সেই ক্ষেত্রে যে আমাদের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন আমাদের প্রার্থীগণ, তারা কিভাবে এগুলো বাস্তবায়ন করেন সেটা দেখার বিষয় আর কি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন আসলে যে যে ভোটের শেষে আসলে প্রার্থীরা আসলে তাদের প্রতিশ্রুতি ভুলে যান। কথা বলার চেষ্টা করব এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন, ভোটের দিনে এমন কোনো আশঙ্কা রয়েছে কিনা সে বিষয়টি জানার চেষ্টা করবো একজন ভোটারের কাছে। কেমন মনে হচ্ছে এখন পর্যন্ত সবশেষ পরিবেশ? আহ, আহ,
আজকে পর্যন্ত আমার কাছে আসলে পরিবেশ নর্মালি মনে হচ্ছে। এবং এই যে রিসেন্ট হচ্ছে পহেল দাদাকে হচ্ছে যে যে স্বতন্ত্র প্রার্থী, তাকে হুমকির ঘটনা ছাড়া আসলে অন্য কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। তবে আমি আশঙ্কা করছি, যদি আশঙ্কার জায়গাটায় বলি, যে অন্যান্য যে উপজেলাগুলো আছে সেখানে যে দুর্গম কেন্দ্রগুলো আছে সেখানে আসলে সুষ্ঠু ভোট হবে কিনা বা পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, সেটা আসলে আমি এই জায়গাটাতে আমি আশঙ্কা আহ, করছি যে আসলে সেখানে সুষ্ঠু ভোট হবে কিনা। তবে আমি চাই সব জায়গাতে যেন ভোটের সুষ্ঠু পরিবেশটা আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা আছে তারা যেন সেটা বজায় রাখতে সর্বোচ্চ কাজ করে। যেমনটি আসলে বলছিলেন, এইটা ছাড়া যদি বলি যে ভোটের যে প্রার্থীদের যে প্রচারণা সেখানটা আসলে কতটুকু জাঁকজমকপূর্ণ করতে পেরেছে, বা ভোটের যে উৎসব সেটি আসলে মনে হচ্ছে কিনা যদি একটু বলুন। আসলে ভোটের সময় যে একটা আমেজ থাকে, আমরা রাঙামাটিতে আসলে ওই ধরনের কোনো আমেজই পাচ্ছি না। কারণ যে 7 জন প্রার্থী আছে আসলে তাদেরকে ওই ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি না। এবং তারা আসলে আমার কাছে মনে হচ্ছে তারা আসলে ফাইট করার মতো প্রার্থী না এই পার্বত্য জেলা রাঙামাটি আসনে। যে কারণে আসলে নির্বাচনের যে জাঁকজমকপূর্ণ যে আমেজ সেটা আসলে এখানে নেই বললেই চলে। প্রার্থীরা আসলে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বা ভোট কেন্দ্রের বা ভোটারদের আসলে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটি আসলে কতটুকু কি মনে হচ্ছে আপনার কাছে নতুন ভোটার হিসেবে? আসলে আমরা দেখি প্রত্যেকবারই হচ্ছে যে নির্বাচনের আগে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, এবং ভোটের আগেই শুধু তারা আমাদের দরজায় আসে। এরপরে আর আসলে 5 বছরে তাদেরকে একবারও আসলে আমাদের দরজায় আর খুঁজে পাওয়া যায় না। আমরাই তাদের দরজায় যেতে যেতে আমাদের জুতা ক্ষয় হয়ে যায়। তো যেহেতু একটা নতুন পরিবেশে, নতুন বাংলাদেশে নতুন নির্বাচন হবে, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা আশা করি ভালো কিছুই হবে। আচ্ছা, একটু জানার চেষ্টা করবো আসলে আপনার আসলে নতুন ভোটার হিসেবে প্রার্থীর কাছে চাওয়া পাওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জেলাবাসী হিসেবে কি চাওয়া? না, আমি একজন নতুন তরুণ ভোটার হিসেবে আমি চাইবো অবশ্যই যে আমাদের রাঙামাটিতে যে ক্রীড়া খাত, স্বাস্থ্য এবং শিক্ষা খাত সেটার জন্য উন্নত হয়, এবং আমাদের যে দুর্গম পাহাড়ি অঞ্চলগুলো আছে সেখানেও যেন আমাদের এই সমতলে যে আমাদের শহরের মতো যে শিক্ষা ব্যবস্থাটা সেটা যেন থাকে, এবং আমাদের যেসব উপজেলাগুলো আছে সেখান থেকে যেন আমরা একদম প্রত্যন্ত অঞ্চল থেকে যেন আমরা বিভিন্ন খেলোয়াড় এবং ক্রীড়াবিদ এবং এই যে শিক্ষাবিদ সেগুলো যেন আমরা তুলে আনতে পারি, সেটা আমরা আসলে এই, প্রত্যাশা থাকবে। আসলে যেমনটি বলছিলেন, আসলে এখানকার ভোটারের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে এখানকার যে এখন পর্যন্ত সেভাবে নির্বাচন জমে ওঠেনি, কারণ বিএনপি প্রার্থীর পরে যেসব প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা আসলে সেভাবে মানুষের কাছে সেভাবে পরিচিত না, এবং এই কারণে আসলে নির্বাচনে জমে ওঠার বিষয়টি আসলে দাঁড়ায়নি। কারণ আমি আগে পূর্বে বলেছি যে জাতীয় ও আঞ্চলিক দলগুলো জাতীয় দলগুলোর সাথে আঞ্চলিক দলগুলো নির্বাচন অংশ না নেওয়া একটা এর অন্যতম কারণ হিসেবে দেখছেন। আর এছাড়া যদি ভোটাররা যেটি বলছেন যে প্রতিশ্রুতি সব প্রার্থীরাই দিয়ে থাকে নির্বাচনের আগে, কিন্তু নির্বাচন হয়ে গেলে কেউ আর খবর সেভাবে নেয় না বলে তারা অভিযোগ করছেন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে ভোটারদের ভাবনা জানছিলাম। সবারই আসলে আশা একটাই আশা, সেটা হচ্ছে যে আগামী 12ই ফেব্রুয়ারি যেই জাতীয় নির্বাচন হতে যাচ্ছে নতুন বাংলাদেশে নতুন প্রেক্ষাপটে, সেই নির্বাচনটি যাতে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণভাবে হয়। তারা যাতে শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার বাড়ি ফিরে যেতে পারে, সেই আশার কথাই তারা বলছিলেন। একই সঙ্গে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দেন সেটি যেন নির্বাচনের পরেও তারা সেই প্রতিশ্রুতি রাখেন, সেই প্রত্যাশার কথাই ভোটাররা বলছিলেন। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।